সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পিস রয়েছি তোমাদের সাথে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমিও জানতে চাই আমার শিক্ষার্থীরা কে কোথায় বসে আমার এই ভিডিওটি দেখছে। তো আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো, বিশেষত তোমাদের ইংরেজি বিষয় সম্পর্কিত এবং তোমাদের যে ইংরেজি ভীতিটা রয়েছে সেটা বছরের শুরুতে কিভাবে কাটিয়ে উঠতে পারো, তোমাদের পরীক্ষার প্রিপারেশান ইংরেজি আসলে কিভাবে ভালো মার্ক নিয়ে আসতে পারে ইংরেজিতে, সে সম্পর্কিত বিষয় আজকে আলোচনা করব। এবং তোমরা যে ইংরেজি ভীতি, যেটা বিশেষত আজকে যে বিষয়টা নিয়ে আরও একটু ডিপলি আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্র, যে বিষয়টি নিয়ে তোমাদের ভীতি বা ভয় সবসময়ের জন্য কাজ করে। কেননা এখানে কিছু গ্রামেটিক্যাল নিয়ম কানুন থাকে যেগুলো আমাদের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় স্যাররা বিভিন্ন ধরনের বইপত্র পড়ে এবং সেটা দিয়ে থাকে। ফলশ্রুতিতে আমাদের গ্রামারটা ভালো মতো শেখা হয় না এবং ইংরেজি যে একটা ভাষা, সেই ভাষাটা আমরা ভালো মতো পড়তে পারি না এবং অনুবাদ করতে পারি না। তো এই সম্পর্কিত বিষয় আমরা আলোচনা করব যে কিভাবে আমরা এটা ডেভেলপ করতে পারি, এবং বিশেষত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরীক্ষায় কিভাবে বেস্ট মার্কটা আমরা তুলে নিয়ে আসতে পারি এবং কোন কোন টপিকগুলো পড়লে আসলে পরীক্ষাতে ভালো করা যেতে পারে। তো প্রথমে আমি তোমাদেরকে বলে নেই যে তোমাদের ইংরেজি সিলেবাসের কিন্তু কয়েকটি বিষয় রয়েছে। ক্লাস 7-এ যদি তোমরা রয়েছে বা সপ্তম শ্রেণীতে, তো তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কয়েকটি টপিক তোমাদের পড়বে। তার ভিতরে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশন থাকবে হচ্ছে 50 মার্কে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তোমরা জানো যে 30 মার্ক থাকবে তোমাদের গ্রামাটিক্যাল আইটেমের জন্য এবং 20 মার্ক থাকবে হচ্ছে তোমাদের রিটেন যে সাইটটা রয়েছে বা মেমোরাইজিং পার্ট, যেখানে তোমাদের লেটার থাকতে পারে, ইমেল থাকতে পারে, বা তোমাদের আরেকটা বিষয় থাকবে সেটি হচ্ছে রাইটিং শর্ট কম্পোজিশন, একটা রচনা তোমাদেরকে লিখতে হতে পারে। তো যে সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গ্রামাটিক্যাল আইটেমগুলো। তোমাদের প্রথমে যে আইটেমটা থাকবে, মোট 6টা আইটেম থাকবে এবং 6টাতে তোমাদের 5 মার্ক করে থাকবে, 5 30 মার্ক কিন্তু তোমাদের জন্য বরাদ্দ থাকবে। তো এর থেকে তোমাদের ভালো মার্ক পেতে গেলে অবশ্যই বেসিক গ্রামার সেটা তোমাদেরকে জানতে হবে। বিশেষত তুমি যদি বুঝতে না পারো সেন্টেন্সটা আসলে কি, মানে সেন্টেন্সটা কোন ফর্মে লেখা হয়েছে, এটা যদি বুঝতে না পারো, তুমি যদি বুঝতে না পারো টেন্সটা আসলে কি, তুমি যদি বুঝতে না পারো পার্টস অফ স্পিচটা কি, পার্ট অফ স্পিচটা কি, তাহলে কিন্তু তুমি গ্রামার কখনোই ভালো করতে পারবে না। তো বেসিক জিনিস জানতে গেলে অবশ্যই তোমার ইংরেজি যে প্রথম যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে টেন্স সম্পর্কে জানতে হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে, এবং সর্বোপরি সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে কেমন হয় বা সেন্টেন্সটা দেখে যেন তুমি বুঝতে পারো যে এটা আসলে কোন সেন্টেন্স, অর্থাৎ এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ নাকি অপারেটিভ নাকি এক্সক্লামেটরি সেন্টেন্স, এই সম্পর্কিত বিষয় তোমাদেরকে জানতে হবে। তো তোমাদের যে সিলেবাসটা থাকবে এবং এক দাগে বা তোমাদের হচ্ছে প্রথম নাম্বারে যে প্রশ্ন থাকবে সেটা হচ্ছে গ্যাপ ফিলিং থাকবে, তোমাদের শূন্যস্থান থাকবে, উপরে উইথ ক্লু থাকতে পারে আবার উইদাউট ক্লু থাকতে পারে। তো দুইটাই থাকতে পারে, যে কোনো একটা তোমাদেরকে দিতে পারে। সেক্ষেত্রে তোমাদের ওই ক্লু দেখে কী করতে হবে, তোমাদের যে শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানটা কিন্তু তোমাদের কী করতে হবে, পূরণ করতে হবে। আর যদি ক্লু না দেওয়া থাকে তাহলে নিজের মতো করে সামঞ্জস্য থাকে এমন ওয়ার্ডগুলো কিন্তু বসাতে হবে। তো এই সম্পর্কিত কোনো চিন্তা করার দরকার নেই, তোমরা জাস্ট খেয়াল রেখে আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি তোমরা বুঝতে নাও পারো কোনো অসুবিধা নেই, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করার জন্য কমেন্ট বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারো। এবং এটা বলছিলাম তোমাদের এক দাগের কথা, দুই দাগে তোমাদের থাকবে হচ্ছে সাবস্টিটিউশন টেবল। তো এই টেবলে যেটা থাকবে সেটা হচ্ছে তোমাদের 3টা পাশ থাকবে, যে 3টা পাশ তোমাকে মিলাইতে হবে। এখানে মূলত 3টা ধাপে বিভক্ত থাকে। একটা ধাপে থাকে সাবজেক্ট, মধ্যখানে থাকে হচ্ছে ভার্ব এবং সর্বশেষ হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট, বাকি অংশগুলো থাকে। এই 3টা অংশ মিলে তোমাকে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি করতে হয়। 3 নম্বর বা 3 দাগে থাকবে তোমার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমরা একেবারে জব পাওয়া পর্যন্ত তোমাদের এই টপিকটা পড়ে যেতে হবে। এবং সবচেয়ে দুঃখে এবং ভারাক্রান্ত বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু অনেকেই পারি না আমরা আসলে, মানে অনেক দিন পড়ার পরেও কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের আসল বেসিকটা আমরা বুঝতে পারি না, যে কোথায় ইজ ব্যবহৃত হবে, কোথায় আর ব্যবহৃত হবে, কোথায় অ্যাম ব্যবহৃত হবে, এবং এটা আসলে কোন স্ট্রাকচারের মাধ্যমে ওয়াজ থাকা সত্ত্বেও এটা কেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো না, ইত্যাদি সম্পর্কিত বিষয় কিন্তু মনের ভিতরে গেঁথে যায়। তো তোমাদের বেসিক লেভেলে কিছু যে বিষয়গুলো থাকবে সেই বেসিক লেভেলগুলো আমি তোমাদেরকে পড়িয়ে দিব। এর কারণে তোমাদেরকে একটু কষ্ট করতে হবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হ্যাঁ, তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, বিশেষত নতুন শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অবশ্যই বলবো, তোমাদের যদি মনে হয়
যে চ্যানেলটি বা তোমাদের লেখাপড়ার জন্য ভালো হবে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আসলে বেশি কথা বলে ফেলতেছি, সেজন্য সরি। তারপরে দেখো তোমার রাইট ফর্ম ভার্বটা থাকবে। রাইট ফর্ম ভার্বের বেসিক নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দিব এবং কয়েকটি নিয়ম ঘুরে ফিরে বারবারই আসে তোমাদের পরীক্ষায়, সেই বিষয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিব। তো রাইট ফর্ম ভার্ব তোমাকে পড়তে গেলে অবশ্যই কিন্তু তোমাকে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, পার্টস অফ স্পিচ এগুলোকে তোমাকে কিন্তু জানতেই হবে। তো এগুলো তোমাদেরকে জানতে হবে, এগুলো জানলে পরে কিন্তু তোমরা সামনে এগোতে পারবে, তোমাদের বেসিক ক্লাসগুলো দ্রুতই শুরু করবে ইনশাল্লাহ। তো এরপরে আরও একটি টপিক তোমাদের থাকবে, সেটি হচ্ছে ন্যারেশন। ন্যারেশন খুবই সহজ একটি টপিক, কিন্তু এটি আমরা বুঝতে না পারার কারণে অনেক জটিল মনে হয়। তো এই জটিল সমস্যাটার সমাধান করার জন্যই কিন্তু আমি তোমাদের সাথে রয়েছি। তোমাদের যে সাপোর্টটা আমাদের দরকার হবে। বেশি কথা ওই যে বলতেছি, বেশি কথা বলে ফেলতেছি। তো এরপরে তোমাদের যেটা রয়েছে 5 নম্বর, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেখানে তোমাদের একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সটা বিভিন্নভাবে তোমাদের রূপান্তরিত করতে হবে। তো এক্ষেত্রে তোমাকে অবশ্যই যেটা বললাম যে তোমার সেন্টেন্স কত প্রকার ও কী কী এই সম্পর্কিত একটা পিওর জ্ঞান তোমাকে থাকতে হবে। অর্থাৎ তুমি যদি একটা সেন্টেন্স পড়ে যদি বুঝতে না পারো এটা আসলে কোন সেন্টেন্স, এটা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অবজেক্টিভ না কোনটা, এটা যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি কখনোই এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারবে না। তারপর ফাইনালি যেটা থাকে সেটা হচ্ছে পাঞ্চুয়েশন। অনেকে এটা সস্তা মনে করে, অনেকে সহজ মনে করে, কিন্তু এটা আসলে বেশ কঠিন এবং প্যারাদায়ক। বিশেষত যখন তোমাদের দাড়িকমা থাকবে না একটা সেন্টেন্সে, বা পুরো প্যাসেজটায় কোনো ধরনের দাড়িকমা থাকবে না, তখন তোমাদের এটা আইডেন্টিফাই করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। তো বি নাম্বার পার্টে তোমাদের তো বললামই যে লেটার বা ইমেল থেকে যে কোনো কিছু একটা দিতে পারে, এবং তোমাদের 8 দাগে থাকবে হচ্ছে কম্পোজিশন। তো এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস। তো সিলেবাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। তোমরা যেটা করবা সেটা হচ্ছে নিয়মিত পড়াশোনা করার পাশাপাশি বেসিক ইংরেজিগুলো যেগুলো এতকাল ধরে ফাঁকি দিয়ে এসেছো, সেই ফাঁকি না দিয়ে এখন থেকে একটু পড়া শুরু করবে, আর আমার চ্যানেলটি নিয়মিত ফলো করার চেষ্টা করবে। আশা করছি এবার থেকে তোমাদের জন্য নিত্য নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই বাই। আমিও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছে। শেট থাকার কারণে তোমাদের বুঝতে অসুবিধা হয়, এবং এই বুঝতে অসুবিধা থেকেই কিন্তু তোমরা এক ধরনের একটা ভীতি তৈরি হয়ে যায় ইংরেজি শিক্ষার প্রতি। ও মা, কিছু বলবা?